ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত একটা কমেন্টের উত্তর নিয়ে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে একটা কমেন্টের আলোকে করা। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলছি, যাদের যেখানে সমস্যা হবে চতুর্থ শ্রেণীর গণিত কিংবা অন্যান্য কোনো গণিতে, প্রাইমারি লেভেলের যে গণিত 6-7, আমরা এই চ্যানেলে 6-7 এবং ক্লাস 5-4 এই পর্যন্ত গণিতের ভিডিওগুলোই করেছি। অন্যান্য ভিডিওগুলো চাইলেও প্রয়োজন হলে কমেন্ট লিখে জানাতে পারেন। তো যাই হোক, আমরা এই ভিডিওটা এখন যেটা করতেছি কমেন্টের আলোকে, সেই কমেন্টটা আমরা একটু পড়ে শোনাচ্ছি যে কমেন্টটা কি ছিল। কমেন্টটা ছিল যে মাহমুদুল না এমডি রাতুল ইসলাম কমেন্টেড যে 65 পেজ এর 3-4-5 নং বোঝানো যাবে, এটা ছিল তার কমেন্ট। তো এইটার আলোকে কিন্তু আমরা এখন সমাধান করার চেষ্টা করতেছি। তো 165 আমরা কিন্তু অলরেডি 65 পেজে চলে আসছি। এটা কিন্তু 65 পেজ, এবং এই 65 পেজের এই হচ্ছে 3, 4, 5 এবং 6 এই কয়টা আমরা কিন্তু করে দিতে বলছে। আমরা এই কয়টাই করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের সাথে থাকুন, আশা করি যে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তবে আমি একটু আগেই রিকোয়েস্ট করে নিচ্ছি, যাদের অধৈর্য অর্থাৎ ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই তারা কিন্তু ভিডিওটি দেখে খুব একটা ফলপ্রসূ হবে না। সেই ক্ষেত্রে তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আর যারা ধৈর্য ধারণ করে দেখবেন আশা করি যে রেজাল্ট পাবেন। তো আমরা এখন 3-এ কথা বলছি। তো এই 3-এ আমরা একটু পরে দেখি যে কি বলছে। 3-এ বলছে যে 3-এর 1 নাম্বারটা এইটা, যে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। এটা হচ্ছে যে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে, তারপরে সমাধান করতে হবে। আমি একটু বলে নিচ্ছি যে আমার এই ভিডিওগুলো যারা দেখবেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে আমি যেভাবে লিখছি, আমার লেখার কারণে এটা হচ্ছে হাতের লেখা খুব একটা সুন্দর হবে না। তো অতএব যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বলবো অবশ্যই হাতের লেখা সুন্দর করে লেখার জন্য আমার লেখার দিকে ফলো না করে যারা আমার ভয়েসটুকু ভালোভাবে লক্ষ্য করে শোনার চেষ্টা করবেন, এবং আমার ভয়েসের আলোকে কিভাবে কি লিখছি সেটা যদি দেখেন তাহলে কিন্তু কারো বুঝতে সমস্যা হবে না। আমি এই বাড়তি কথাগুলো আগেই বলে নিলাম যেন সমস্যা না হয়, আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই জন্য। তো এখন আমরা এখানে একটা প্রশ্ন বারবার পড়তে হবে, তারপরে বোঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, নতুবা কিন্তু আসলে প্রশ্ন পড়ে বোঝা যায়। প্রশ্ন একবার পড়লে বোঝা যায় না, অনেক ক্ষেত্রে 2বার 3বার 4বার 5বার পড়ে প্রশ্নটা বুঝতে হয়। এটাই হচ্ছে মূল বিষয়। 5টি পেন্সিলের দাম হচ্ছে 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত, এটা ছিল আমাদের প্রশ্ন। এখন কি করতে হবে, যে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি 5টি পেন্সিলের দাম, আমরা যদি এখানে লিখি যে 5টি পেন্সিলের দাম হচ্ছে কত, 60 টাকা। আমরা যদি এখানে লিখলাম 60 টাকা, এটা কয়টা পেন্সিলের দাম, 5টা পেন্সিলের দাম। তাহলে একটা পেন্সিলের দাম হবে কত, 5 দিয়ে ভাগ হবে। এটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? না বোঝা গেলে আমি বলি 5টি পেন্সিলের দাম যা হবে, একটি পেন্সিলের দাম অবশ্যই কম হবে, সেই ক্ষেত্রে ভাগ হবে। কত দিয়ে ভাগ হবে, যেহেতু 5টি পেন্সিলের দাম 60 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম আমরা বের করবো, তাহলে 60কে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখন বলছে 9টি পেন্সিলের দাম কত। তাহলে এইটা আমরা 60কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে এটা বের হবে একটা পেন্সিলের দাম। এখন বলছে 9টা পেন্সিলের দাম কত, একে যদি আবার আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাব। এখন আমি বলছি যে আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, এই যে আমি সমান সমান দিতে গেলাম, সমান সমানটা ভালো হলো না। এটা কিন্তু লেখার সিস্টেমের কারণে, অর্থাৎ আমি যে সিস্টেমে কাজ করতেছি সুন্দরভাবে লিখতে পারতেছি না, এই হচ্ছে বিষয়, এটা বুঝতে হবে। এখন 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি অর্থাৎ ভাগ করি, এখানে 5 12 হচ্ছে 60, 5 12 হবে 60, অর্থাৎ 5কে 5 দিয়ে যদি ভাগ করি, 5কে 5, 5 12 হচ্ছে 60, 12কে যদি 9 দিয়ে গুণ করি, লক্ষ্য করুন 12 গুণ হচ্ছে 9, তাহলে হবে কত, 9 দুগুণে 18, 18 এর 8 হাতে হচ্ছে 1, তাইলে 9কে 9 আর 1কে 10, তাইলে 108 হবে। ফলাফলটা হবে কত, 108। আশা করতেছি যে বোঝা গিয়েছে। আর যদি বোঝা না যায় তাহলে এটুকু একটু টেনে দেখবেন, আশা করি বোঝা যাবে। এইখানে এখন একটা প্রশ্ন আছে, আমরা কিন্তু আগে ভাগের কাজ করেছি, আগে গুণের কাজ করিনি। আগে কিন্তু এটাকে গুণ করে নেইনি, আগে ভাগের কাজ করেছি। আমাদের এই অঙ্কগুলো করার আগে অন্য অঙ্কগুলো করার ক্ষেত্রে, নিচের যে অঙ্কগুলো আছে অর্থাৎ এই যে এই অঙ্কগুলো যে আছে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় জানতে হবে। আমি সেই বিষয়টা আগে একটু আলোচনা করে নেই, তারপরে আমি বাকি উত্তরগুলো দিচ্ছি। আমরা কিন্তু অলরেডি 1 নাম্বারটা করে ফেললাম। তো বাকি যেই কথাগুলো সেটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হচ্ছে বদমাস। তো বদমাসটা কি, BO, এটা হচ্ছে DMAS, এই হচ্ছে বদমাস। বদমাসের বিতে হচ্ছে ব্র্যাকেট, এতে ওতে হচ্ছে অফ। অফ মানে এর কথাটা ইংরেজিতে বলা হয় অফ। এই ও দিয়ে অফ বোঝাচ্ছে বা এর বোঝাচ্ছে, বি দিয়ে বোঝাচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট গুলা কি কি, এইগুলা, এটা হচ্ছে প্রথম বন্ধনী বা ব্র্যাকেট, এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় বন্ধনী,
এবং এই বন্ধনীগুলোকে বলা হচ্ছে তৃতীয় বন্ধনী। আচ্ছা, তার এইটা দিয়ে এই তিনটা হচ্ছে বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ মানে সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, এটাকে বলে থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এই জিনিসগুলো একটু জানা দরকার আছে, এই জন্য আমি বলে নিচ্ছি। তাহলে ব্র্যাকেটের যেখানে ব্র্যাকেট আগে থাকবে সেখানে ব্র্যাকেটটা আগে কাজ করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কি বুঝাচ্ছি একটু পরে বোঝা যাবে, একটু ধৈর্য ধারণ করে শুনলে পরে বোঝা যাবে। ও হচ্ছে এর, আচ্ছা ডি হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, আর এম তো হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, আর এটা হচ্ছে গুণ, আর এতে হচ্ছে এডিশন, এডিশন হচ্ছে যোগ, আর এসতে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাইলে আমরা পেলাম কি বদমাস শব্দটার পুরা অর্থগুলা পেলাম। তাহলে যেটা দেখা যাচ্ছে প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে কি কিসের কাজ, আবার একটু লিখি বি ও, তারপর হচ্ছে ডি এম এ এস, বদমাস। আচ্ছা, লেখা কিন্তু খুবই বাজে হচ্ছে, এইটার দিকে ফলো না করে ভয়েসের দিকে ফলো করার চেষ্টা করতে শিক্ষার্থী বন্ধুদেরকে বলছি। বদমাস বিওডি ব্র্যাকেট, তারপর হচ্ছে এর, এর শব্দটা হচ্ছে এর মানে হচ্ছে কি গুণ, এর মানেও কিন্তু গুণ। আচ্ছা, গুণ বুঝাবে। আচ্ছা, তাহলে আমরা সিরিয়াল যদি মেনটেন করি, প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপরে ও এর কাজ করব, যেখানে এর থাকবে এর এর কাজ করব, এর মানে এর কাজটা হবে কি গুণের, এর মানে হবে আমরা সেখানে গুণ করব, কিন্তু এর কে বোঝার জন্য আমরা ও যেখানে থাকবে, ও তো আর থাকবে না, থাকবে এর, এর জায়গায় আমরা গুণ করে দিব। আর ডিভিশন মানে হচ্ছে কি ভাগ, এই সিম্বলটা ডিভিশন মানে হচ্ছে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ। অর্থাৎ আমাদের কোথাও যদি এরকম আসে ব্র্যাকেট, তারপর গুণ, ভাগ, যোগ, বিয়োগ, এই চিহ্নগুলো যদি থাকে, তাহলে আমরা পর্যায়ক্রমে প্রথমে আগে ব্র্যাকেটের কাজ করব, প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপরে ওর এর মানে ও এর এর কাজ করব, এখানে ও মানে অফ, অফ মানে এর, এর এর কাজ করব, তারপরে ডিভিশন, ডিভিশন মানে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ করব। এই কথাগুলো বোঝা গিয়েছে কিনা, না বোঝা গেলে অবশ্যই টেনে আবার দেখে নিবে, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এখন পরের অংশটুকুতে চলে যাই। বলছে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটু বুঝতে হবে। কি লক্ষ্য করো, আমরা একটু ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করে আসি। এটা লিখতেছি হচ্ছে ভাজ্য। আচ্ছা, আমরা মাঝখানে যেটাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, যা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক। এটা কি ভাজক। তাহলে ভাজক যা দিয়ে ভাগ করলাম আর যাকে ভাগ করলাম সেটা হচ্ছে ভাজ্য। আর এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগ ফল, এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা কি ভাগ ফল। আর এই শেষে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভাগ শেষ। এটা কি, এটা হচ্ছে ভাগ শেষ। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল যে আমাদের এখন এইটা তো আমরা অলরেডি পেয়ে গেলাম, তাই না। এখন আমরা এই আলোকে কিন্তু অঙ্কটা করব। এখন লক্ষ্য করো যে আমাদের কি হয়, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল, অর্থাৎ এইটা হচ্ছে ভাজক, ভাজককে যদি আমরা ভাগফল দিয়ে গুণ করি এবং অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে কিন্তু আমরা এই ভাজ্যটা পাবো। আবার বলতেছি, ভাজক গুণ ভাগফল, অর্থাৎ এই ভাজককে যদি ভাগফল দিয়ে গুণ করি তাহলে এবং তার সাথে যদি ভাগশেষ যোগ করি তাহলে কিন্তু আমরা ভাজ্যকে পেয়ে যাব। আচ্ছা, এইটুকু আমরা অলরেডি জেনে নিলাম এখান থেকে। এখন এইটুকু কিন্তু আমাদের এই যে পরের যে টার্মটা আছে সেই টার্মে কাজে লাগবে। এখন আমরা একটু দেখি কি বলছে, যে ভাজক ভাগশেষের 3 গুণ। তাহলে ভাজক এখানে ছিল কিন্তু ভাজক, আবার একটু লিখছি, এখানে ছিল ভাজক, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ভাজ্য, আর এখানে হচ্ছে ছিল কি ভাগ, এটা হচ্ছে কি ফল, আর এখানে ছিল কি, এটা ছিল কি হচ্ছে শেষ। শেষ বলতে আমরা এখানে ভাগ শেষ বুঝাবো। লেখা কিন্তু খুবই বাজে হচ্ছে, অতএব তোমরা এখানে তাকাবে না, তোমরা মূলত লেখা মানে আমি কি বলছি আমার ভয়েসের দিকে খেয়াল করো। এখন এখানে দেখো ভাজক হচ্ছে কত, ভাগ শেষের 3 গুণ, ভাজক ভাগ শেষের 3 গুণ, অর্থাৎ এইটা হচ্ছে ভাগশেষ, তাহলে ভাগশেষের 3 গুণ হচ্ছে ভাজক। এখন এইটাকে বলে দিছে, দেখো ভাগশেষ যদি 2 হয়, অর্থাৎ ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ যদি 2 হয়, এটা যদি 2 হয় তাহলে 2 এর 3 গুণ হবে এইটা, অর্থাৎ 2 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, অর্থাৎ 2 গুণ 3, 2 এর 3 গুণ হবে এইটা, তার মানে কত, 3 গুণে 6 হচ্ছে ভাজক। বোঝা যাচ্ছে কিনা দেখো, ভাগশেষের 3 গুণ হচ্ছে ভাজক।
আচ্ছা, এটা বুঝলাম। এরপরে বলছে এবং ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে এই যে ভাগফলটা ভাজকের 4 গুণ, অর্থাৎ ভাজক এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল হচ্ছে 6 × 12 3 6 4 6 হচ্ছে কত 24, অর্থাৎ এইটা পাচ্ছি 24, এইটা পাচ্ছি হচ্ছে 6। আমরা একটু 6টাকেই রাখি আর বাকিগুলো মুছে দিব 6, আর এইখানে যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 24, আর এখানে হচ্ছে 2। এখন আমরা যে নিয়মটা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, অর্থাৎ এই দুইটাকে আমরা গুণ করব। 24-এর সাথে 6 গুণ করব, অর্থাৎ 24 গুণ করব হচ্ছে 6, এর সাথে আমরা যোগ করব হচ্ছে 2। এটাকে যদি আমরা করি তাহলে দেখা যাবে হচ্ছে আমাদের দেখো কত হয়। এইটাকে যদি আমরা গুণ করি, দেখো আমরা আগে কি করব, এখানে গুণ করব পরে যোগ করব, তাই না? 6 × 12 3 6 4 6 24, 24-এর 4 হাতে হলো কত 2, তাহলে 6 × 12 13 14, তার মানে আবার হচ্ছে আমাদের কত হবে 144। আর এই যে আমি আসলে এখানে 2 লিখছিলাম, 2টা আবার কেটে দিলাম, দরকার নাই আমাদের 2 এর। তাহলে 144, এর সাথে আমরা যোগ করব কত 2, তার মানে 146। আশা করতেছি যে বুঝতে পেরেছ। 146 আমি তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি যাদের দেখা প্রয়োজন, মানে যারা দেখা বুঝতে চাচ্ছ, যারা ধৈর্য ধারণ করবে তারা বুঝতে পারবে। লেখা দেখে কিন্তু অনেকেই বিরক্ত হয়ে যাবে যে এইটা কি আসলে কোনো ভিডিও হলো কিনা, এটা একেবারে বাজে লেখা, কিছুই বোঝা যায় না। তো বাজে কমেন্ট না লেখার জন্য অনুরোধ করছি, কারণ আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি, আমি আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করতেছি। আমার যে সিস্টেমে কাজ করতেছি লেখা অত্যন্ত বাজে হচ্ছে, কিন্তু বুঝতে পারলেই কিন্তু হলো। তোমাদের কাজ হচ্ছে বোঝা, তোমরা কি লেখা হচ্ছে বিষয়ের দিকে না তাকিয়ে। কিন্তু তোমরা যখন লিখবে খাতায় অবশ্যই লেখা কিন্তু সুন্দর হতে হবে, কারণ তুমি কলম দিয়ে লিখবে, খাতায় লিখবে। আমি কিন্তু যেই সিস্টেমে কাজ করতেছি, কোনো একটা সফটওয়্যার দিয়ে কাজ করতেছি, যার কারণে ভালোভাবে চাইলেও লিখতে পারতেছি না। তো আচ্ছা, যাই হোক, আমরা এটি 1 নম্বর অঙ্কটা করে ফেললাম, 2 নম্বর করে ফেললাম, এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। তো লক্ষ্য করো 3 নম্বর যে অঙ্কটা আছে, জনাব সম্পার মাসিক বেতন বলছে কত 7500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় হচ্ছে 7250 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন। আচ্ছা, লক্ষ্য করো এটাকে যদি আমরা করি যে সম্পার মাসিক বেতন হচ্ছে কত 7500 টাকা, এটা হচ্ছে তার মাসিক বেতন। এখান থেকে সে যেটা খরচ করে মাসে কত খরচ করে 7250 টাকা। তাহলে এইখান থেকে এখানে যদি বিয়োগ দেই তাহলে আমরা কত পাবো, দেখো এটা থেকে এটা যদি বিয়োগ হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 মাসে সে যেটা সঞ্চয় করে। এখন বলছে তিনি 1 বছরে কত টাকা সঞ্চয় করেন, আমরা জানি 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস, তাহলে 12 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা। এখন এটাকে যদি আমরা অঙ্ক করতে চাই, দেখো এখানে কিন্তু 750 থেকে 7500 থেকে যদি 7250 বিয়োগ দেই তাহলে বাকি থাকবে হচ্ছে 250। এই 250-কে যদি আমরা এখন 12 দিয়ে গুণ করব তাহলে কত পেয়ে যাব, দেখো 12 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো, এটা গুণ করলে যেটা পাবো সেটাই। আমি একটু গুণ করার সহজ একটা পদ্ধতি দেখাই তোমাদেরকে, তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে বা যেভাবে পারো গুণ করে দিলেই হবে। হ্যাঁ, কিন্তু আমি একটু তোমাদের গুণটা সহজভাবে একটা নিয়মটা দেখাই, সেটা দেখো। এই 12কে কিভাবে লেখা যায়, 10 আর হচ্ছে যোগ কিন্তু 2 লেখা যায়, তাই না? এটা কি জানো নাকি? না জানলে দেখে নাও। এখন দেখো এইটুকুকে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 1 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করি তাহলে পুরাটা একই হবে, অর্থাৎ এখানে যা আছে তাই হবে। তাহলে 2 5 0 এটা কিন্তু হবে, সাথে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটাও বসে যাবে, এটা কিন্তু হয়ে যাবে। আর দেখো আবার এই 2 এইটাকে এখানে যোগ চিহ্ন আছে, এই জন্য যোগ চিহ্ন বসে যাবে। আর সাথে এই যে 250 একে যদি 2 দিয়ে গুণ করে দিই হয়ে যাবে হচ্ছে 500। আমি কিন্তু একটা সিস্টেম দেখাচ্ছি, যাদের সমস্যা হবে এইটুকু করার দরকার নাই, বোঝারও দরকার নাই, তোমরা এইটুকু স্কিপ করে চলে যাও, পরের অংশটুকু দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে জাস্ট হবে কত 3000, এখানে দেখো 2500 আর হচ্ছে 500, তার মানে হবে 3000। আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, এই একটা সিস্টেম। তো এই সিস্টেমে তোমরা করতে পারো, আর একটা সহজভাবে কিভাবে করা যায় সেটা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সহজভাবে বুঝাইতে গিয়ে অনেক কঠিন হয়ে গেল। যদি মনে করো সেক্ষেত্রে এটা বোঝার দরকার নেই, পরবর্তীতে যখন বড় হবে তখন এটা বুঝে নিবে। কিন্তু এখন তুমি যে কোনো ভাবে গুণ করতে পারলেই হলো। আশা করি তোমরা গুণ করতে পেরেছো যেহেতু তোমরা ক্লাস 4-এ। আচ্ছা, এখন কি হবে, এখন আমরা 4 নাম্বার অপশনটা দেখব। রূপা এবং মনির কাছে একত্রে কত আছে, 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপার কাছে কত টাকা আছে? আচ্ছা, আমরা যদি এটা এই অঙ্কটা ধরে করি, এটা কি করব, ধরে করি,
আচ্ছা, আমরা একটু এই অঙ্কটা করার সময়, এখানে বাকি অঙ্কগুলো করার সময় একটা জিনিস দেখে আসি। দেখো, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই চারটা বিষয় নিয়ে আমরা এখন একটু কথা বলছি। যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলো আছে এইগুলো আমরা যদি এইভাবে হিসাব করি, এটা হচ্ছে বাম পক্ষ এবং এটা হচ্ছে ডান পক্ষ। এখন বাম পক্ষ থেকে ডান পক্ষ এবং মাঝখানে সমান সমান আছে, একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। অর্থাৎ আমরা যদি একটা সমান সমানের এই পাশটাকে বলা হচ্ছে বাম পক্ষ, সমান সমানের এই সাইডটাকে বলা হচ্ছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে কোনো কিছু আসে তাহলে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। অর্থাৎ এই পাশে থেকে, বাম পাশে থেকে যদি ডান পাশে আসে তাহলে চিহ্নগুলো উল্টে যাবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। আবার ঠিক সেম ভাবে, অর্থাৎ যদি ডান থেকে বামে যায় সেখানেও কিন্তু সেম হবে। অর্থাৎ কি হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এইটুকু একটু বোঝার জন্য বলে নিলাম। এখন আমরা একটু অঙ্কটা করব, একটু তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন দেখো, আমরা বলেছে যে মণি আর রূপার কার কাছে কত টাকা আছে। এখানে বলেছে মণির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। আমরা ধরে নেই যে মণির কাছে রূপার চেয়ে, আমরা ধরে নেই রূপার আছে, ধরি, এইভাবে তোমরা একটু লিখে নিবে যে ধরি, আমি বাকি কথাটা লিখলাম না, যে ধরি রূপার আছে, এইটা রূপা আর দিয়ে বুঝাইলাম, ধরি রূপার আছে, আমি কিন্তু লিখতেছি না, তোমরা কিন্তু লিখবে যে ধরি রূপার আছে কত টাকা আছে, ক টাকা আছে। আমি আর কিছু লিখলাম না, শুধু ক লিখলাম। তোমরা এটা ক মানে ক টাকা আছে, তোমরা এইভাবে লিখবে যে ধরি রূপার আছে ক টাকা। আচ্ছা, রূপার যদি ক টাকা থাকে তাহলে এখন দেখো, একজনের আছে ক টাকা, আরেকজনের কি আছে, দেখো এখানে বলেছে যে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাইলে আমরা ধরেছি রূপার আছে, তাহলে রূপার আছে ক টাকা, আরেকজনের আছে ক টাকার থেকে কত টাকা বেশি আছে, ক টাকা তো আছেই, তার টাকার থেকে বেশি আছে কত, 125 টাকা। এই যে একজনের হচ্ছে ক টাকা আছে, এটা হচ্ছে রূপার আছে, আরে মনির আছে কত, ক টাকা তো আছেই, এই যে ধরে নাও ক টাকা তো আছেই, তার সাথে বেশি আছে কত, 125 টাকা। এই সমস্ত টাকাগুলো যদি যোগ করি তাহলে হবে কত, 875 টাকা। অর্থাৎ আমরা অঙ্কটা কিন্তু এইভাবে সাজাইলাম। এখন আমরা অঙ্কটা করব। আমি এগুলো সবই মুছে দিছি, তোমাদের দরকার নেই, এটা বোঝার জন্য করছিলাম। আচ্ছা, এখন দেখো, এই যে এইটা ব্র্যাকেট দিছি, ব্র্যাকেটের এইটা আমরা বোঝার সুবিধার্থে দিয়েছি, এই ব্র্যাকেটটা না দিলেও হতো। আমরা এখন ব্র্যাকেট উপরে যেহেতু ব্র্যাকেটটা দিয়েছি, পরের লাইনে যেটা করবো ব্র্যাকেটটা তুলে দিব। আমরা এখান থেকে ব্র্যাকেটটা কেটে দিই, হ্যাঁ, ব্র্যাকেটটা কেটে দিয়ে এটা আবার একটু লিখি। তাহলে এখানে হচ্ছে ক, আর এইখানে হচ্ছে আরেকটা ক, আর এইখানে হচ্ছে কত, 125। এখন লক্ষ্য করো, ক আর ক, দুইটা ক, এই একটা ক, একটা ক, তার মানে 2 ক। তাহলে 2 ক এইখানে সমান সমান দিলাম। এখন দেখো, এখানে আছে যোগ চিহ্ন, এদিকে গেলে হয়ে যাবে কি, বিয়োগ চিহ্ন। তাহলে 875, এই 875 থেকে বিয়োগ হবে কত, 125। তাহলে 875 থেকে বিয়োগ হচ্ছে 125। তাহলে এটা যদি বিয়োগ হয় আর এখানে, তাহলে কত হবে তোমরা লক্ষ্য করো, 875 থেকে যদি এই 125 বিয়োগ চলে যায় তাহলে কত হবে, 5 থেকে 5 গেলে হচ্ছে 0, 7 থেকে যদি 2 চলে যায় হবে হচ্ছে কত, 5, তারপরে হচ্ছে 1 থেকে, তার মানে এখানে হচ্ছে কত, 7, তাহলে হচ্ছে কত, 750। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি করি তাহলে কি হবে, 775 থেকে 125 বিয়োগ করবো, 125 বিয়োগ যদি করি 5 থেকে 5 গেলে হবে কত, 0। আবার হচ্ছে 7 থেকে যদি 2 চলে যায় থাকবে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 8 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 7, তার মানে 750 টাকা। এটা হচ্ছে 2 ক। এখানে 2 ক মানে এখানে কোনো সিম্বল নাই, মানে এখানে কিন্তু আসলে মানে সম্পর্কটা হচ্ছে কিসের, গুণের সম্পর্ক। এখন এখান থেকে আমরা, এখানে কিন্তু বা হবে, আমরা বা 2 ক হবে। আচ্ছা, এখন লক্ষ্য করো, আবার দিয়ে লিখলাম বা, এখানে 2 ক, আমরা শুধুমাত্র ক লিখলাম। তোমাদের কিন্তু এইগুলা সমান সমান আমার খুবই বিশ্রী হচ্ছে, লেখাটা খুবই বিশ্রী হচ্ছে, তোমরা কিন্তু ভয়েজের দিকে না তাকিয়ে লেখাগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, 7500, এই 7500 কে আমরা ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে ভাগ করব। তাহলে 7500 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো লক্ষ্য করো। তা আমরা এখন যদি ভাগ করে কি পাই সেটা একটু দেখো, এগুলো একটু মুছে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এগুলো মুছে দিলাম সব, তো মুছে দিয়ে এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে তারপরে তোমরা একটু দেখো। এখন আমরা ভাগ করব কতকে, এখানে তাহলে যেটা পাবো সেটা হবে কি, ক সমান সমান, এখন ক সমান সমান হবে হচ্ছে 7000, আমরা ভাগ
করতেছি হচ্ছে 750কে, তাই না? 750কে আমরা ভাগ করব হচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এটা হচ্ছে কত, 4 দুগুণে হবে কত, 4 দুগুণে 8, বেশি হয়ে যায়, তাহলে হবে কত, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখানে 3 হচ্ছে, তাহলে 3 দুগুণে 6, হাতে হলো 1, আর এখানে হচ্ছে আর ছিল কত 5, 15, তাহলে 7 দুগুণে কত 14, হাতে কত 1, 5 থেকে 4 গেলে এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে কত, সরি 0 না, 5 থেকে 4 গেলে থাকবে 1, আর এখানে হচ্ছে 0, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ 375। আমরা যেটা পেলাম, অতএব ক সমান সমান পেলাম হচ্ছে 375। আশা করতেছি যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক সমান সমান পেলাম কত, 375। ক সমান সমান পেয়েছে কত, 375। আচ্ছা, তাহলে ক সমান সমান পেলাম 375। তাহলে ক ছিল হচ্ছে কার, রূপার টাকা, তাহলে রূপার টাকা হচ্ছে 375 টাকা। তাহলে মনির কত আছে, মনির হচ্ছে 375, এর সাথে যোগ করবো হচ্ছে 125। 375-এর সাথে যদি 125 যোগ করি তাহলে হবে কত, 500। 325-এর সাথে আমরা যদি যোগ করি 125 তাহলে হবে কত, 500। তাহলে কিভাবে 500 হয়েছে দেখো, 300 আর এখানে আরো 100, তাহলে 400 আর 25 আর হচ্ছে 75, তাহলে হবে কত, 500। তাহলে এই হচ্ছে 500। তাহলে একজনের টাকা পেলাম 375, আর একজনের হচ্ছে 500। তাহলে এইটাও আমরা 4 নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখতেছি। এখানে যেটা বলছে যে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পৃথকভাবে পিতা এবং পুত্রের বয়স কত। তাহলে এই অঙ্কটা আমরা ধরে করব। সেটা কি ধরে করব দেখো, বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পিতার বয়সটা বলছে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা ধরে নেই যে তাহলে আমরা ধরে নিব, ধরি এখানে এখন দেখো সেটা হচ্ছে যে ধরি পুত্রের বয়স 4 বছর, ক বছর ধরি, এটা আমার লেখার দিকে তাকাবেন, আবারও বলছি একই কথা বারবার। ধরি পুত্রের বয়স হচ্ছে ক বছর, ক বছর। তাহলে পুত্রের বয়স যদি ক বছর হয় তাহলে অতএব পিতার বয়স কত, পিতার বয়স হচ্ছে 4 ক বছর, 4 ক বছর। কেন 4 ক বছর, যেহেতু 4 গুণ পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 4 ক বছর। এখন শর্ত অনুযায়ী দেখো, অতএব শর্ত মতে বা শর্ত অনুযায়ী কথাটা লিখবে, অতএব শর্ত মতে। তাহলে ক গুণ হচ্ছে 4 ক সমান সমান হচ্ছে 55, কারণ দুইজনের একত্রে হচ্ছে 55। তাহলে ক গুণ না, ক যোগ 4 ক, এটা কি হবে, ক যোগ 4 ক, ক হবে তারপরে যোগ 4 ক হবে, হ্যাঁ, ক যোগ 4 ক, কারণ কি ক হচ্ছে পুত্রের বয়স আর এটা হচ্ছে পিতার বয়স, এই দুইটা যোগ করলে হচ্ছে 55 বছর। এখন লক্ষ্য করো, এখন কি হবে, এখন আমরা এই যে সমান সমান যেখানে সেখানে কিন্তু বা দিয়ে লিখতে হয়, যেহেতু সমান সমান আছে তার মানে বা। এখন দেখো এখানে হচ্ছে ক আর এখানে হচ্ছে 4 ক, 4টা ক আর 1টা ক, তার মানে 5টা ক, এখানে এইখানে লেখা যায়, তাহলে 5 ক। তাহলে 5 ক সমান সমান হচ্ছে কত, 55। তাহলে 5 ক হচ্ছে 55। এখানে কোনো কিছু নাই, মানে আছে গুণ সম্পর্ক। এখন বা সমান সমানের এক পক্ষ থেকে আরেক পক্ষে যদি যায়, এখানে যদি গুণ আছে এখান থেকে এই পাশে যদি যায় হয়ে যাবে ভাগ হয়ে, বা ক সমান সমান আমরা লিখবো হচ্ছে 55, আর একে ভাগ করব হচ্ছে 5 দিয়ে, একে ভাগ করব কত, 5 দিয়ে। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 11 55, তাহলে কত পেলাম, অতএব ক সমান সমান হচ্ছে 11। তাহলে ক যদি 11 হয় তাইলে অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 11 বছর, আর তাহলে পিতার বয়স হবে হচ্ছে, একজনের যদি 11 বের হয়ে যায় আরেকজনের বলছে 4 গুণ, পিতার বয়স বলছে 4 গুণ, তাহলে 4 11 44 বছর, 4 11 44 বছর। তাহলে পিতার বয়স 11 বছর, 44 বছর, এবং পুত্রের বয়স হচ্ছে 11 বছর। তো এই অঙ্কটা আশা করি যে তোমরা শিখে ফেলছো। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা দেখবো। লক্ষ্য করো 6 নম্বর অঙ্কে যেটা বলেছে যে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে হচ্ছে এই টাকাটা, একটি হাঁসের দাম এত হলে একটি মুরগির দাম কত। আমাদের একটা মুরগির দাম বের করতে বলছে। তাহলে আমরা ধরি যে একটি মুরগির দাম হচ্ছে ক টাকা, তাহলে ধরলাম একটা মুরগির দাম কত, ক টাকা। এখন লক্ষ্য করো এখানে বলছে 4টি মুরগি, এবং তাহলে একটি মুরগির দাম যদি ক টাকা হয় তাহলে 4টা মুরগির দাম হবে কি 4 ক। তাহলে একটা মুরগির দাম যা হবে 4টি মুরগির দাম তার 4 গুণ হবে। একটি মুরগির যা দাম হবে 4টি মুরগির দাম হবে তার 4 গুণ। তাহলে 4 গুণ অর্থাৎ 4 ক, তাহলে এটা হচ্ছে 4টি মুরগির দাম। আর 3টি হাঁসের দাম, তাহলে যোগ হচ্ছে 3টি হাঁসের দাম, 3টি হাঁস এই হলো 3টি হাঁসের দাম, একটি হাঁসের দাম কত, 85 টাকা। একটি হাঁসের দাম যদি 85 টাকা হয় তাহলে 3টি হাঁসের দাম হচ্ছে 85 দিয়ে গুণ হবে। তাহলে এই যে 4টি মুরগির দাম, 3টি হাঁসের দাম একত্রে আমরা কত পেলাম, একত্রে হচ্ছে 639 টাকা। তাহলে সমান সমান এখানে হবে 639 টাকা। আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো 639 টাকা। আমার লেখা কিন্তু খুবই বাজে হচ্ছে, তোমরা লেখার দিকে তাকাবে না, আবারও বলছি।
আচ্ছা আমরা একটু এদিকে আবার চলে আসলাম, তাহলে বা এখন দেখো এইখানে হচ্ছে কত, এখানে কিন্তু 4 ক, তাই না, এখানে হচ্ছে 4 ক। আর এখন দেখো 85 আর এই যে এই দুইটা কিন্তু আমরা যদি গুণ করি, 85 আর হচ্ছে কত 3, 85 আর 3 যদি গুণ করো দেখো কত হয়, 85 আর 3 গুণ করবা তাহলে হচ্ছে 3 5 15, 15 এর 5 হাতে হলো 1, 3 আর 24 আর একে হচ্ছে 25। আচ্ছা 3 আর 24 আর একে 25 মানে হচ্ছে 155। আবার দেখি, তাহলে আবার একটু দেখি ভালোভাবে, হ্যাঁ তুমি একটু দেখো। আচ্ছা তাহলে কত হবে, 3 5 15, 15 এর হচ্ছে 5 আর হচ্ছে 3 আর 24 আর একে হচ্ছে 25, তাহলে কত 255। তাহলে এই 255 অর্থাৎ এটা গুণ করে পেলাম কত 255। এখন লক্ষ্য করো 639 আর এই যে এটা পেলাম 255, এখানে কিন্তু যোগ হয়েছে তাই না, এই যে এইটা গুণ করেই তো পেয়েছি, তাহলে 255 এখান থেকে 255 বিয়োগ করব। তাহলে 255 যদি বিয়োগ করি তাহলে কত হয়, তাহলে 255 আমরা বিয়োগ করি সমান সমান আমরা দিলাম। এখন বিয়োগ যদি করি দেখো এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 5, 9 থেকে যদি 5 চলে যায় থাকবে কত 4, আবার এখানে 3 আর এখানে হচ্ছে 5, এখানে 5 আর তাহলে 3 কে ধরবো 13, তাহলে 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কত 8, এখানে থাকে হচ্ছে 8। এখন হাতে হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর একে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 3, তাহলে আমরা পেলাম হচ্ছে কত 384। তাহলে এই 384 কত হবে, 384 হচ্ছে 4 ক, এই 4 ক সমান সমান 384। তাহলে এখানে কিছু নাই, ক আর 4 এবং ক এর মাঝে কোনো কিছু নাই, তার মানে এখানে আছে কি গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, 4 এবং ক এর মাঝে গুণ চিহ্ন আছে, তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে যদি চলে যায় তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব ক সমান সমান এখানে হবে কত 384 এর সাথে ভাগ হবে হচ্ছে 4। এখন দেখো এটাকে যদি এটা দিয়ে গুণ করি ভাগ করি তাহলে কি রেজাল্ট আসে সেটা আমরা এখন দেখব। আমরা একটু ভালোভাবে এগুলো মুছে নিচ্ছি, তোমরা একটু দেখো আমার সাথে থাকো, আশা করি যে বেনিফিট হয়ে যাবে। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 4 কে 4। এখন লক্ষ্য করো 4 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে 4 7 28, 4 আর 32, 4 নং হচ্ছে কত 36, 4 নং 36 আর এখানে থাকবে 36 অর্থাৎ 38 আর হচ্ছে 36, 38 থেকে যদি 36 চলে যায় থাকবে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 24, 8 দুগুণে 16, 3 টা 24, 4 টা 32, 5 টা মানে আমরা এখন কত 4 দিয়ে গুণ করতেছি তাই না, 4 6 হচ্ছে 24, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 96 দাঁড়াচ্ছে, 4 6 24 তার মানে 96 দাঁড়ালো। তো আশা করতেছি বুঝতে পারতেছো, তাহলে কত হলো আমাদের লাস্টেরটা যেটা ছিল সেটা হচ্ছে 96। তো আমাদের এই যে তোমাদের যে কটা আমি বলার চেষ্টা করলাম তোমরা বুঝতে পারছো কিনা, বারবার যদি ভিডিওটি টেনে দেখো আশা করি বুঝতে পারবে। তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমার যেহেতু এটা কমেন্টের উত্তর ছিল, তোমরা যদি তোমাদের অন্যান্য ভিডিওতে যদি সমস্যা হয় মানে না বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো করে দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিব। এর আগে তোমাদের একটু রিকোয়েস্ট করে নিচ্ছি যে কমেন্ট লেখার সময় অবশ্যই ভালো লাগলে লিখবে, খারাপ লাগলেও লিখবে, কিন্তু লেখা প্রসঙ্গে কোনো কিছু লিখবে না। কারণ হচ্ছে কি লেখা আমি যে সিস্টেমে কাজ করতেছি আমি কিন্তু বারংবার বলে নিচ্ছি, আমি এভাবে ক্ষমা প্রার্থীও বলে নিচ্ছি তোমাদের কাছে যে সুন্দর করে লিখলে অবশ্যই ভালো হতো, কিন্তু যেহেতু লিখতে পারছি না, কিন্তু বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে বিষয়। যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, বুঝতে না পারলে সেক্ষেত্রে অবশ্যই নতুন করে কমেন্ট লিখে জানাবে যে কোথাও কোনো ভুল ভ্রান্তি হলো কিনা, যদি ভুল চোখে ধরা পড়ে। আর আমি চেষ্টা করেছি করে দেওয়ার জন্য, অর্থাৎ যেভাবে বোঝা যায়। তাইলে একটা মুরগির দাম ছিল আমাদের, যেটা ছিল যে একটি মুরগির দাম কত, তাহলে একটি মুরগির দাম আমরা পেয়েছিলাম 96 টাকা। এই হচ্ছে আমাদের সর্বশেষ উত্তরটা। তো যাই হোক, সংক্ষেপে শেষ কথা হচ্ছে এটা যে তোমরা ভালো থাকো এবং করোনার ভিতরে, যেহেতু করোনার ভিতরে এই ভিডিওটি করতেছি, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর বিশেষভাবে তোমাদেরকে কি বলবো, ঘরে থাকবে, ব্যায়াম করবে, খাবার দাবার সঠিকভাবে খাবে, ঘুম থেকে সঠিকভাবে উঠবে, এতটুকু মানে আমার মনে যা আসলো সেটুকু বলে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।